দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার এমন একটি ভয়াবহ ক্যান্সার যাতে গোটা বিশ্বে প্রতি 20 জনে একজন আক্রান্ত হচ্ছেন। আর এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই আলোচনা। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে বৈশাখী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য কোলোরেক্টাল সার্জন। আছেন আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এক্সপিজি হাসপাতাল, কনসালটেন্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল কল্যাণপুর, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ধন্যবাদ। বৈশাখী টিভিকে ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেটি কোলোরেক্টাল ক্যান্সার, আমরা আলোচনার একদম শুরুতেই জানতে চাইব খুব সহজ ভাষায় কোলোরেক্টাল ক্যান্সার বলতে কি বোঝায়? আসলে কোলোরেক্টাল ক্যান্সার সম্বন্ধে জানতে হলে আমাদেরকে জানতে হবে যে শরীরের কোন অঙ্গে এই টিউমার বা এই ক্যান্সারটা হয়। আমাদের যে পরিপাকতন্ত্র আছে, এই পরিপাকতন্ত্রের শেষের অংশ যেটাকে আমরা লার্জ গাট বলি, মলাশয় এবং পায়ুপথ, এই রিজনের যে ক্যান্সারটা হয় সেই ক্যান্সারটাকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলি। আচ্ছা স্যার, এই ক্যান্সার হওয়ার পিছনে কারণগুলো কি কি হতে পারে, মানে রিস্ক ফ্যাক্টরসগুলো যদি একটু বুঝিয়ে বলতেন। জি, আপনারা জানেন যে সারা বিশ্বে কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে তৃতীয় সর্বোচ্চ ক্যান্সার। যত ধরনের ক্যান্সার আমাদের শরীরে হয় তার ভিতরে কোলোরেক্টাল ক্যান্সারের আপনার রেট হচ্ছে তৃতীয়, এবং যত বিশ্বে মানুষ মারা যায় তার ভিতরে কোলোরেক্টাল ক্যান্সার কারণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ কারণে কোলোরেক্টাল ক্যান্সার। ঠিক তেমনিভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোলোরেক্টাল ক্যান্সার ইনসিডেন্স অনেক বেশি, এবং বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি অনেক জটিল। যদিও জটিল, কিন্তু আমাদের দেশে এর বর্তমানে অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। তো কোলোরেক্টাল ক্যান্সারে আমরা প্রাত্যহিক জীবনে যে আমরা চিকিৎসা করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ঠিকই বলেছেন, স্যার ক্যান্সারটি হওয়ার কারণগুলো একটু যদি বুঝিয়ে বলতেন। যে আপনারা জানেন যে কোলোরেক্টাল ক্যান্সার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। সেই রিস্ক ফ্যাক্টর কারণে কোলোরেক্টাল ক্যান্সারটা বেড়ে যাচ্ছে আমাদের দেশে। যে আমরা বলি যে খাদ্যে ভেজাল এবং ফাস্ট ফুড, তারপরে হচ্ছে জাঙ্ক ফুড, রেড মিট এবং ফাইবার জাতীয় খাবার কম খাওয়া, এগুলোর কারণে কোলোরেক্টাল ক্যান্সার ইনসিডেন্সটা আজকালকার বেশি দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, খাদ্যাভ্যাসের যে প্রভাবটি কোলোরেক্টাল ক্যান্সারের উপর, যেটা আপনি ফাস্ট ফুড কিংবা আরও ভেজাল খাবারের সাথে আপনি লিঙ্ক আপ করছিলেন, সেটি কি এই কোষ্ঠকাঠিন্যের সাথে কোনোভাবে সম্পর্কিত কিনা? জি, কোষ্ঠকাঠিন্যের সাথে কোলোরেক্টাল ক্যান্সার ইনসিডেন্সটা একটু বাড়ে। এখন কোষ্ঠকাঠিন্য কেন হয়? কোষ্ঠকাঠিন্য যারা পানি কম খায়, শাকসবজি কম খায়, ফাইবার কন্টেনিং খাবার কম খায়, ফাস্ট ফুড খায়, তাদের রেড মিট বেশি খায়, তাদেরই এই কোষ্ঠকাঠিন্য হয়। কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদের বলা যায় কোষ্ঠকাঠিন্যের সাথে কোলোরেক্টাল ক্যান্সার একটা রিলেশন আছে আর কি। আচ্ছা স্যার, সাধারণত কোন বয়সে এই ক্যান্সারের ঝুঁকিটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? আপনাদের কাছে কোন ধরনের রোগীরা বেশি আসছেন? আমাদের দেশে যদিও বইপত্রে বলে যে এটা একটা 45-এর উপরে ওল্ড, যত বয়স বাড়তে থাকবে তত কোলোরেক্টাল ক্যান্সারের ইনসিডেন্স বা ঝুঁকিটা বাড়বে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন অনেক ইয়ং অ্যাডাল্টরাও এই কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসতেছে, এবং এটার কারণে আমরা এখন সারা বিশ্বের মতো আমরাও চিন্তা করতেছি কেন এই ক্যান্সারটা আমাদের দেশে অল্প বয়সে হচ্ছে। সেটা আমরা কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেছে যে এই যে বললাম যে খাবারের খাদ্যাভ্যাসের পরিবর্তন, তারপরে ভেজাল খাবার খাওয়া, রেড মিট খাওয়া, ফাইবার কোনোভাবে কি ধূমপান কিংবা তামাক জাতীয় দ্রব্য সেবন এগুলো কি কোনো ভূমিকা রাখে কিনা? বলে যে সেডেন্টারি লাইফ ওয়ার্কার, যারা পরিশ্রমিক, কায়িক পরিশ্রম কম করে এবং ডেস্ক জব করছে, তারপরে হচ্ছে যেটা বলেন ধূমপান, তারপর হচ্ছে অ্যালকোহল, এগুলোর সাথে কোলোরেক্টাল ক্যান্সারের রিলেশন আছে। আচ্ছা, তা যেরকমটা আপনি বলছিলেন স্যার যে এখন আপনাদের কাছে অনেক ইয়াং জেনারেশনের রোগীরাও আসছে, স্যার ওদের ভেতরে হয়তো বা এই অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে কোলোরেক্টাল ক্যান্সারের প্রভাবটা অনেকখানি বেড়ে গিয়েছে, এরকমটা কি বলা যায়? জি, এটা বলা যায় যে আজকালকার যেসব ইয়ং পেশেন্ট হওয়ার কারণ বেশি হচ্ছে, সেটা আমরা মনে করতে যে অনিয়ন্ত্রিত লাইফ স্টাইলের কারণে এই ইয়ং জেনারেশনের ভিতরে কোলোরেক্টাল ক্যান্সারটা বেশি দেখা দিচ্ছে। আচ্ছা স্যার, যখন একজন সাধারণ মানুষ তার কি লক্ষণ বা উপসর্গ দেখা দিলে বুঝতে পারবেন যে তিনি কোলোরেক্টাল ক্যান্সারে হয়তো বা আক্রান্ত হতে পারেন?
আপনারা জানেন যে কোলোরেক্টাল ক্যান্সার কখন আমরা সাসপেক্ট করি, জি। একজন মানুষ যখন কিছু উপসর্গ নিয়ে আসে, তো দেখা গেছে যে অন থার্ড পেশেন্টই তার লাইফে কখনই কোলোরেক্টাল ক্যান্সার কখনো উপসর্গ দেখা যায় না, অ্যাসিমটমেটিক থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সিমটম দেখা যায়, তার এক নম্বর যে সিমটম আমরা বলি রেড ফ্লাগ সাইন, যে পার রেক্টাল ব্লিডিং, রোগী আচ্ছা। বলবে মল ত্যাগের সময় রক্ত যাচ্ছে এবং রক্তটা সাধারণত একটু অল্টার্ড কালার, মেরুন কালার যাচ্ছে, রক্তের সাথে মিউকাস মিক্সড রক্ত যাচ্ছে। রুগীরা বলবে যে অল্টারেশন অফ বায়োল হ্যাবিট, মানে রুগীর একটা আগের থেকে যেভাবে নর্মাল সে বায়োল হ্যাবিট করতো সেটা চেঞ্জ হয়ে যেত। এটা ইন দি ফর্ম অফ কনস্টিপেশন হইতে পারে, ইন দি ফর্ম অফ ডায়রিয়া হতে পারে। রুগীরা বলতে পারে যে তার বাথরুমে গেছে কিন্তু বাথরুমটা ক্লিয়ার হয় না, যেটা মানে হচ্ছে সেন্স অফ ইনকমপ্লিট ডেফিকেশন। রুগী মনে হবে যে বাথরুম হবে কিন্তু বাথরুম হচ্ছে না। তারপর রুগী অনেক সময় সরাসরি চাকা নিয়ে আসতে পারে, রুগী রক্তশূন্যতা নিয়ে আসতে পারে। এইগুলো লক্ষণ থাকলে আমরা রুগীদেরকে বলবো যে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য। স্যার কতদিন এই লক্ষণগুলো পারসিস্ট করতে পারে? এটা রুগীরা সাধারণত প্রথম দিকে রুগীদের কোনো অনেক সময় লক্ষণ নাও থাকতে পারে, কিন্তু যখন রুগীরা এই লক্ষণ দেখা দেয়, রুগীরা অনেক সময় যে আমাদের দেশে মিসকনসেপশন আছে যে বাথরুমের সাথে রক্ত গেলে রুগীরা মনে করে যেটা পাইলসের সমস্যা বলে। জি। এই পাইলসের সমস্যা মনে করে রুগীরা পাইলসের ওষুধ খায় বা সাধারণ কোয়াকদের কাছে যায়। এটা গিয়ে যখন অনেক স্টেজে যখন রুগীটা যখন মানে ডায়াগনোসিসটা যখন মানে অ্যাডভান্স স্টেজে চলে আসে, তখন হয়তো আমাদের কাছে আসে। তখন রুগীরা দেখা যায় যে লাম্প নিয়ে আসতে পারে, চাকা নিয়ে আসতে পারে, রক্তশূন্যতা নিয়ে আসতে পারে। আচ্ছা স্যার, যখন এই ধরনের রোগী আপনাদের কাছে আসছেন তখন আপনারা প্রাথমিক পর্যায়ে কি কি ধরনের টেস্ট দিয়ে থাকছেন ডায়াগনোসিস করার জন্য? জি, কোলোরেক্টাল ক্যান্সার ডায়াগনোসিসের জন্য সবচেয়ে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা মানে ডায়াগনস্টিক টুল, সেটা আমরা বলি কোলোনোস্কোপি। আচ্ছা। কোলোনোস্কোপি মানে একটা এন্ডোস্কোপিক পরীক্ষা, যেটা মলদার দিয়ে আমরা পুরো রেকটাম, কোলন পুরো জিনিসটা আমরা দেখতে পারি। এখানে যদি কোনো ধরনের কোনো পলিপ থাকে বা ক্যান্সার থাকে বা আলসার থাকে, টিউমার এগুলো থাকে, তাইলে আমরা কোলোনোস্কোপির মাধ্যমেই আমরা ডায়াগনোস করতে পারি সরাসরি, এবং ওখান থেকে বায়োপসি নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজি করে তখন ডায়াগনোস কনফার্ম করতে পারি। আচ্ছা স্যার, আর কোনো টেস্ট করা হচ্ছে কিনা? তো কোলোনোস্কোপির মাধ্যমে আমরা যখন কোলোরেক্টাল ক্যান্সার ডায়াগনোস করলাম যে এটা ক্যান্সার, তারপর আমরা এই ট্রিটমেন্টের জন্য সরাসরি আমরা অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলো করে আমরা স্টেজটা বোঝার চেষ্টা করি যে রোগটা কোন স্টেজে আছে। এই জন্য আমরা সবচেয়ে যেটা কমন করি সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ দি হোল অ্যাবডোমেন। আর রেকটাল ক্যান্সার হলে এর সাথে আমরা এমআরআই অফ দি পেলভিস করি। আর রক্তের কিছু টেস্ট আছে, যেটা সেরাম সিএ, একটা খুবই সিম্পল টেস্ট। আর কিছু বর্তমানে কিছু মডার্ন টেস্ট আছে, যেটা এখন আমাদের দেশে আগে ছিল না, এখন আসছে, যেমন মলিকুলার টেস্ট বা জেনেটিক টেস্ট। এইগুলো করে আমরা রোগীর চিকিৎসা করি। আচ্ছা স্যার, একটু চিকিৎসা পদ্ধতির ব্যাপারে জানতে চাইবো এই পর্যায়ে। কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকছেন এই ধরনের ক্যান্সারের পেশেন্টদের? জি, যখনই কোলোরেক্টাল ক্যান্সার ডায়াগনোস হয়ে গেল এবং স্টেজ ঠিক হয়ে গেল, এই চিকিৎসাটা সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড চিকিৎসা না। যেমন কোলন ক্যান্সারের ক্ষেত্রে যদি আর্লি স্টেজে থাকে এবং শরীরে অন্য কোথাও ছড়াই না থাকে, যেমন লিভারে বা লাংসে না গিয়ে থাকে, তাহলে ফার্স্ট চিকিৎসা হচ্ছে সার্জারি। সার্জারি হচ্ছে মেইন চিকিৎসা। এরপরে সার্জারি করার পরে টিউমারটা হিস্টোপ্যাথোলজি করার পরে স্টেজের উপর ভিত্তি করে তার কেমোথেরাপি লাগতে পারে, ইমিউনোথেরাপি লাগতে পারে। এই দুইটাই হচ্ছে কোলন ক্যান্সার। আর রেকটাল ক্যান্সারের চিকিৎসা একটু জটিল, কারণ এর সাথে শুধু সার্জারি করলেই হবে না, এর সাথে কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, এবং এই থেরাপিগুলা সার্জারির আগে করবো না পরে করবো এটা অনেকটা ফ্যাক্টর। কেন সার্জারি রেডিওথেরাপিটা বিশেষ করে এটা সার্জারি আগে করতে হয়, তারপরে কেমোথেরাপি সেটাও আগে দিতে হয়। দেওয়ার পরে যদি রোগটা যখন কনফাইন্ড হয় তখন আমরা সার্জারি করি। সার্জারি করার পরেও আবার অনেক সময় কেমোথেরাপি লাগতে পারে, ইমিউনোথেরাপি লাগতে পারে, সেটা স্টেজের উপর নির্ভর করে আর কি। আচ্ছা স্যার, প্রপার চিকিৎসার মাধ্যমে কি কোলন ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব কিনা, নাকি এটা ফিরে আসতে পারে? জি, এটা ডিপেন্ড করে রোগীর স্টেজের উপরে। যদি আর্লি স্টেজে থাকে এবং প্রপার ট্রিটমেন্ট আমরা যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে করি যদি, এবং নিয়ম অনুযায়ী যদি করি, তাইলে কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার চিকিৎসা সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো আমরা দেশে এখন এই ধরনের চিকিৎসা খুব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে, এবং আমরা রোগীদের খুব ভালোভাবে চিকিৎসা করতে পারতেছি। আচ্ছা, ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। স্যার, সর্বশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। জি, দর্শকদের শুধু একটুকুই বলবো যে কোলোরেক্টাল ক্যান্সারের কোনো লক্ষণ দেখা দিলে, বিশেষ করে পাররেক্টাল ব্লিডিং হলে নিজেরা চিকিৎসা না করে এবং কোনো কোয়াকের কাছে না গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে এই রোগীর থেকে সম্পূর্ণভাবে ভালো থাকা যায়। ধন্যবাদ।
আমরা এতক্ষণ শুনছিলাম কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আমরা শুনছিলাম কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণসমূহ, এর থেকে বেঁচে থাকার উপায় এবং বাংলাদেশে বর্তমানে এর কী কী ধরনের চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।